15 ডেজের মধ্যে কিন্তু তারেক রহমানের ভারত সফরের একটা সম্ভাবনা দেখা দিয়েছে। এটা কিন্তু হুমায়ুন কবির নিজে টেলিভিশন ডেকে নিয়ে কিন্তু ইন্টারভিউটা দিয়েছেন। সো এইখানে কিন্তু আপনার একটা পজিটিভিটি কিন্তু দেখা দিয়েছে যে আসলেই যাচ্ছে। জাতিসংঘ সাধারণ অধিবেশনের আগে, মানে 8 তারিখের আগে যে কোনো সময় এই সফরটা হতে পারে। এখন সফরের ব্যাপারে যে বিষয়গুলো আসছে সেই বিষয় সম্পর্কে কিছু জানা গেছে। সেটা কি, এই সফরে তারেক রহমানের এজেন্ডাগুলো কি কি হবে। এখানে কিন্তু শেখ হাসিনা কোনো এজেন্ডা না, এবং ইয়েও কোনো এজেন্ডা না, হাদিও কোনো এজেন্ডা না। এগুলো হলো পরিবেশ তৈরির জন্য এইসব হলো ব্যাপার। এটা কিন্তু আলোচনার কোনো এজেন্ডাই না। এই যে আমরা সারাক্ষণ ব্যস্ত আছি যে হাদি লিয়া, আমরা সারাক্ষণ ব্যস্ত আছি শেখ হাসিনা বক্তৃতা দিচ্ছে, এই জন্য বিষয়টা কিন্তু এই জায়গায় না। বাংলাদেশ এখন পর্যন্ত তার আলোচ্য সূচি ফিক্স করতে পারে নাই। বাংলাদেশ এখন, ভারত দুই পক্ষ মিলে এখন পর্যন্ত তাদের আলোচ্য সূচির জায়গায় একমত হয় নাই কোন কোন বিষয়ে আলোচনা করবে, এটা একমত হয় নাই। আমাদের সরকার খুব ভালো জানে শেখ হাসিনাকে কোনোভাবে ভারত ফেরত দিতে পারবে না। এটা আমি বহুবার আলোচনা করছি। ভারতের একটা সরকার, এটা সর্বদলীয় সিদ্ধান্ত, পার্লামেন্টারি সিদ্ধান্ত, একজন গেস্টকে অ্যারেস্ট করা, কত রকম এর মধ্যে শেখ হাসিনা তার ফেরত দিতে পারে না। কিন্তু বাংলাদেশ কেন এগুলো বলতেছে? কারণ বাংলাদেশ প্রস্তুত না। বা এন্ড লাইন, বাংলাদেশ এখন পর্যন্ত শাখা নদী থেকে উৎপাদিত ওই শাখা নদীগুলোতে বাঁধ দিয়ে ইয়ে করা, কি বলে, বিদ্যুৎ উৎপাদন করে, সেই বিদ্যুৎ ওইখানকার যে ট্রান্সমিশন লাইন আছে সেই ট্রান্সমিশন লাইন দিয়ে বাংলাদেশের ইয়ে দিয়ে, ওই কি বলে, চিকেন নেকের পাশ দিয়ে বাংলাদেশের উপর দিয়ে সে 7 সিস্টার পৌঁছানোর একটা ট্রান্সমিশন লাইন, বিশাল ট্রান্সমিশন লাইন, এইটার ব্যাপারে আলোচনা হবে। সো এখানে শুধুমাত্র বাংলাদেশের দেয়ার বা নেয়ার, বাংলাদেশের পাওয়ার বিষয়ের সাথে ভারতীয় পাওয়ার বিষয়ও কিন্তু এখানে আছে। সাইফুল ভাই, স্বাগতম বিপুল টকের তাৎক্ষণিক আয়োজনে। আমরা তো আশার আলো, মানে কখনো তো মানুষ নিরাশ হয় না। আশার আলো, বাংলাদেশের মানুষ প্রত্যাশা করেন যে তারেক রহমান প্রধানমন্ত্রী দিল্লি সফর করবেন। বাংলাদেশ ভারতের অনেক অমীমাংসিত বিষয় আছে, বিশেষ করে গঙ্গা চুক্তি, তিস্তা, এইসব নানা বিষয়, সীমান্ততা। কিন্তু এখন পর্যন্ত আশা আলো দেখা যাচ্ছে না। শোনা যাচ্ছে যে নিউ ইয়র্ক সফরের আগে তিনি ভারত যেতে পারেন। আপনার কাছে নিশ্চয়ই একটু এই সম্পর্কে একটু আলোচনা শুনবো, বিস্তারিত যদি যতটুকু পারা যায় আর কি। অনেক ধন্যবাদ বিপুল। অনেক এই যে ভারত সফরে যেতে পারেন, এটা তো অনেকদিন থেকে আলোচনা থেকে যে এই কথাটা আসছে যে জাতিসংঘে অধিবেশনের আগে, বা এই কথাটা আসার কারণ হয়েছে যে আপনার রিসেন্ট মানে কালকেই বোধহয় বাংলাদেশ সময় কালকেই যারা হুমায়ুন কবিররা যখন তাদের বিশাল লটবহর যখন বাংলাদেশে ফেরত আসছে, তখন তিনি একটা টেলিভিশনে ইন্টারভিউ দিয়েছেন। তারা তো কাতার সফরে গিয়েছিলেন, পুরো লটবহর কাতারতে কি আনছেন এটা কিন্তু কিছু বলা নেই ইন্টারভিউ। তাছাড়া এটাই হওয়া উচিত ছিল যে একজন বাইরে থেকে, বিদেশ থেকে আসছেন, ওনারা খুব গুরুত্বপূর্ণ সফরে গেছেন, তারা কিন্তু এসব কোনো আলোচনায় কিন্তু, দুইজনেই ইন্টারভিউ দিয়েছেন। যে রাশেদ তিনিও বলছেন ক্যাবিনেটে এটা আলোচনা হবে, ওই যে ইয়েটা কি বলে, বেতন কাঠামো, নতুন বেতন স্কেল নিয়ে। কিন্তু কাতারে ওনারা কি ছিড়ছেন এটা কিন্তু কেউ দুইজনের না, কোনো কিছু ছেড়াছেড়ি করছেন কি না তা তো বলতে পারি না। আর ওদিকে বিডা তো পলাতক, সেও বিডাও পলাই গেছে, এখন খলিলও পলাইছে। খলিল তার 2-3 দিন পরে সে আসল ওই যে পলান্তক খেলা বলে না আমাদের দেশে, আসল পলান্তক খেলা, সে চলে যাবে হলো ইয়ে, হ্যাঁ, পলান্তি জাতিসংঘে হয়ে যাবে। তো এখন তারা কিন্তু দেশে এসে কিন্তু ইন্টারভিউটা দিতেছে হলো কিন্তু ওই কাতার সফর নিয়ে কিন্তু কোনো কথাবার্তা বলে না। এখানে কি করছে, এখন এটা কি কাতারে আসলে কি সফর করছে নাকি কাতারে ষড়যন্ত্র করছে, এটাই হলো বুঝার বিষয়। এখন কোন কিছু কাতার থেকে আনছে এটা বলে না। তবে একটা জিনিস মনে হচ্ছে, কাতারে বসে এমন কিছু হয়েছে যে পরে যে হুমায়ুন কবির সাহেব একটা টেলিভিশনকে ডেকে নিয়ে ইন্টারভিউ দিয়েছেন। এই ডেকে নিয়ে, এবং সাবজেক্টটা হলো কিনা তারেক রহমান ভালো সফর। এখন যে তার মানে কাতার সফর শেষ করে তার মানে ওখানে কাতারে ওনারা আসলে অবকাশ যাপন করে, ওখানে ওনারা কোনো কিছু খলিলের সাথে কোনো কিছু সেটেলমেন্ট হয়েছে, তারপরে রাশেদ তিতুমিরের সাথে কোনো একটা কিছু হয়েছে, যেটার কারণে উনি দেশে এসে একটা টেলিভিশনকে ডেকে এনে ইন্টারভিউ দিলেন। আবার দেখেন রাশেদ তিতুমিরকে ডেকে এনে একটা ইন্টারভিউ দিয়েছেন, যেটা কিন্তু খুব উল্লেখযোগ্য ঘটনা। তো একটা হলো ওনারা কি বলে, রাশেদ তিতুমির বলছেন যে ক্যাবিনেটে আলোচনা, আর উনি বলছেন যে প্রধানমন্ত্রী ভারত সফর নিয়ে উনি যে কথাগুলো বলছেন স্বেচ্ছাভিত্তিক কথা, কোনো প্রশ্নের ভিত্তিক না, স্বেচ্ছাভিত্তিক উনি কথা হচ্ছে। এটাও একটা ইন্টারেস্টিং পার্ট। ওনাকে কেউ প্রশ্ন শতপ্রণোদিত হয়ে তথ্য দিয়েছেন যে বাংলাদেশ
ভারতের সাথে সম ইয়েতে নিজেদেরকে বিবেচনা করে, এবং বাংলাদেশ এবং ভারত দুটোই ভারতকে বাংলাদেশ খুব গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে, এবং এই দুই দেশের মধ্যে সম্পর্কের বিষয়টা দুই দেশের ঘরেই হওয়া উচিত, এটা বিদেশে হওয়া উচিত না। আচ্ছা, এবং এই দুই দেশের ঘর বলতে উনি বুঝিয়েছেন এটা ব্রিক্সেও না, জাতিসংঘেও না। তাহলে কোথায় হবে? তাহলে ভারতে হচ্ছে অথবা বাংলাদেশে হচ্ছে। এবং উনি এটা বলছেন যে এটা সম্ভাবনা আছে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগেই এটা সময়, কারণ ওই সময় তারেক রহমান নিউ ইয়র্ক সফরে যাওয়ার কথা রয়েছে, তো তার আগে এটা হতে পারে সাধারণ পরিষদ। তার মানে জাতিসংঘ সাধারণ পরিষদের তারিখ কত, এটা যদি আপনি একটু দেখেন, কতই সেপ্টেম্বর, 13 সেপ্টেম্বর, অথবা তার মানে উনি যে ইঙ্গিতটা দিয়েছেন তারেক রহমান আগামী 10 তারিখ বা 15 তারিখের আগে, কত তারিখ আমি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনটা কত তারিখ, মানে তার আগে, মানে আগামী মাসের কোনো এক সময় তারেক রহমান ভারত সফরে যাচ্ছেন, এবং সেটা কিন্তু ব্রিক্সের সফরের সময় না। তার মানে ব্রিক্সে যদি না যান তাহলে উনি ব্রিক্সেও যাচ্ছেন না, ব্রিক্সের আগে যাচ্ছেন না, এবং জাতিসংঘ সাধারণ পরিষদের আগে যাচ্ছেন। এটা খুব সময় 13 তারিখ, তাই না? জাতিসংঘ সাধারণ পরিষদ দ্বিতীয় তৃতীয় সপ্তাহে হয় আর কি, 13 তারিখ বা দ্বিতীয় তৃতীয় সপ্তাহে জাতিসংঘের অধিবেশন। এখানে যেটা আমি পাচ্ছি সেটা হচ্ছে যে দ্বিতীয় সপ্তাহে বা তৃতীয় সপ্তাহে, দ্বিতীয় তৃতীয় সপ্তাহে প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার বা নিয়ম অনুযায়ী সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে। 13 তারিখ খুব সম্ভবত, 13 তারিখ 14 তারিখ এরকম হবে, এরকম হওয়ার কথা। তো তার আগে তারেক রহমান যাচ্ছেন বলে ইঙ্গিত দিয়েছেন। ওকে, এই জায়গাটা যদি আপনি এখানে স্টপ করেন, তাহলে আপনি আরেকটা জায়গায় একটা ঘটনা ঘটেছে, সেটা হলো দীনেশ ত্রিবেদী, ভারতের হাই কমিশনার, উনি আজকে ওই যে কলকাতায় যে আমাদের 8 জন নাগরিক মারা গেল সেটার ব্যাপারে দুঃখ প্রকাশ করার জন্য, হোজারের জন্য আমাদের স্বাস্থ্যমন্ত্রীর সাথে দেখা করেছেন, শাকাওয়াত হোসেন সাহেবের সাথে। একই ডেটটা দেই ভাই, 8 সেপ্টেম্বর শুরু হবে অধিবেশন। 8 সেপ্টেম্বর, তার মানে 8 সেপ্টেম্বর আগে। তার মানে ধরেন সর্দার শাকাওয়াত হোসেন বকুলের সাথে উনি দেখা করেছেন, এবং সর্দার শাকাওয়াত হোসেন বকুলের সময় দেখা করার পরে সেখানে সাংবাদিকরা সর্দার শাকাওয়াত হোসেন বকুলের কাছ থেকে জিজ্ঞেস করছেন যে দীনেশ ত্রিবেদী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো কথা বলেছেন কিনা। তো শাকাওয়াত হোসেন বলেছেন যে এটা শিগগিরই হবে, এবং দীনেশ ত্রিবেদী তাকে ইনফর্ম করেছেন যত দ্রুত সম্ভব এই কিনা সফরটা হবে। কিন্তু দীনেশ ত্রিবেদী যখন জিজ্ঞেস করে, দীনেশ ত্রিবেদী এই সম্পর্কে কোনো কথা বলেন নাই, উনি বরং ওই যে 8 জন নাগরিক মারছে এই জন্য দুঃখ প্রকাশ করেছেন। সো আপনার সর্দার শাকাওয়াত হোসেন বকুলের তথ্য থেকে বেরছে খুব দ্রুত হচ্ছে, এবং উনি বলছেন যে তাকে অ্যাম্বাসেডর বা হাই কমিশনার তাকে এই সফরের ব্যাপারে ইনফর্ম করেছেন। তাহলে আপনি যদি দুইটা জিনিস বুঝেন, তাহলে দেখা যাচ্ছে যে আসলেই এই 8 তারিখের আগে এখন একটা সম্ভাবনা দেখা দিয়েছে। এখানে আপনার উপদেষ্টা হুমায়ুন কবির আরো কিছু ইনফরমেশন দিয়েছেন। সেই ইনফরমেশনগুলোর মধ্যে আছে, উনি বলছেন যে শেখ হাসিনা যে 5ই আগস্ট যে প্রেস কনফারেন্স করেছেন সেটার বিষয়ের, এই যে বাংলাদেশ আহত হয়েছে, এই বাংলাদেশের আহত হওয়ার বিষয়টি ভারত অনুধাবন করেছেন। সো আমার এই জন্য আমি বলছি যে এর আগেও আপনার বলছি যে আলোচনা কোনো জায়গায় থেমে থাকে নাই, কিন্তু বাট এইটা কিন্তু আসল বিষয় সাবজেক্ট না। উনি ক্যাটাগরিকে আজকে যদি তারটা শুনেন, তিনি কিন্তু বলছেন ভারত অনুধাবন করেছে বাংলাদেশ আহত হয়েছে, ভারত অনুধাবন করেছে যে কি বলে হাদির হত্যাকারীদেরকে ফেরত দেওয়ার ব্যাপারটা ভারত অনুধাবন করেছে। তো অনুধাবন ভারত করেছে, এখন ভারতের পর রিয়াকশন কি সেটা এখনো ভারত জানায়নি, বাট ওনার রয়েছে ভারত এই যে অনুধাবন করবে, সে অনুযায়ী আলোচনা এগিয়ে যাচ্ছে, দেন আলোচনা ধীর গতিতে হলো এগোচ্ছে। তো আজকে হলো সে ধরেন কত তারিখ আছে, 20 তারিখ। সো এনাদার 10-15 ডেজের মধ্যে কিন্তু তারেক রহমানের ভারত সফরের একটা সম্ভাবনা দেখা দিয়েছে। এটা কিন্তু হুমায়ুন কবির নিজে টেলিভিশন ডেকে নিয়ে কিন্তু ইন্টারভিউটা দিয়েছেন। সো এইখানে কিন্তু আপনার একটা পজিটিভিটি কিন্তু দেখা দিয়েছে যে আসলেই যাচ্ছে। এইটা এখন রিয়ালিটি যে তারেক রহমান ভারত সফরে যাচ্ছেন, সেটা দ্বিপক্ষীয় সফরে, সেটা ব্রিক্সে না, সেটা সাইড লাইনে জাতিসংঘের সাইড লাইনে কোনো মিটিং না, এটা দুই পক্ষে। যেহেতু উনি বলছেন আমাদের উচিত, দুই দেশের উচিত আমরা একে অপরকে যে পরিমাণে করি তাদের আমাদের দুই ঘরে যে কোনো এক ঘরে মিটিং হওয়া উচিত। তাহলে ঘরটা কি, ঘরটা হয় ভারত নাহলে বাংলাদেশ। কিন্তু এখন প্রস্তাবটা হলো তারেক রহমানের ভারত সফরের প্রস্তাব। সো ওনার ইঙ্গিত অনুসারে জাতিসংঘ সাধারণ অধিবেশনের আগে, মানে 8 তারিখের আগে যে কোনো সময় এই সফরটা হতে পারে। এখন সফরের ব্যাপারে যে বিষয়গুলো আসছে সেই বিষয় সম্পর্কে কিছু জানা গেছে। সেটা কি, এই সফরে তারেক রহমানের এজেন্ডাগুলো কি হবে। এখানে কিন্তু শেখ হাসিনা কোনো এজেন্ডা না, এবং ইয়াও কোনো এজেন্ডা না, হাদিও কোনো এজেন্ডা না। এগুলো হলো পরিবেশ তৈরির জন্য এইসব হলো ব্যাপার, এটা কিন্তু আলোচনার কোনো এজেন্ডাই না।
এটা বাদ কি বাদ এই আলোচনা উঠতে পারে, মূল এজেন্ডা কিন্তু অন্যটা। মূল এজেন্ডা হলো বাংলাদেশের সাথে ভারতের বাণিজ্য সম্পর্ক যে বাধাগুলো আছে, সে বাধাগুলো, যে বাধাগুলো 24 আগস্টের পরে তৈরি হয়েছে, সেই বাধাগুলো ফ্রি করা এক। 2 নম্বর আলোচনায় আসতেছে হলো যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে ইয়েটা কি বলে, পানি চুক্তির ব্যাপার না, কোনো সাবজেক্টে পানি বিষয় নিয়ে আলোচনা করা, কোনো গঙ্গা বা তিস্তা এরকম স্পেসিফিক কোনো ইয়াস নাই। কিন্তু আরেকটা জিনিস আসছে, এটা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফাঁস হয়েছে, সেটা হলো ভারতের কোনো একটা জায়গা থেকে, মানে এটা বিহার বা কোনো একটা জায়গা থেকে বাংলাদেশের উপর দিয়ে, বাংলাদেশের উপর দিয়ে গিয়ে এটা কোনো একটা আরেকটা কোনো এই সাতকন্যা দেশের কোনো একটা দেশে একটা বড় ইলেকট্রিক কেনা কয়েছে লাইন, ট্রান্সমিশন লাইন করতে। এইটা কিন্তু এজেন্ডার 1 নম্বর অথবা 2 নম্বর অথবা 3 নম্বরে আছে। এটা কিন্তু ভারতের ওইখান থেকে ট্রান্সমিশন, হাই ক্যাপাসিটি ট্রান্সমিশন লাইনটা দিয়ে এই বিদ্যুৎ উত্তর পশ্চিম যে ইয়েগুলো আছে দেশগুলো 7 স্টার, ওখানে বিদ্যুৎ সরবরাহের জন্য এই আলোচনাটা কিন্তু আছে। সো 3টা জিনিস আমি আপনাকে বলি। একটা হলো বাংলাদেশের স্বার্থ, ভারতের সাথে যে ভারত যে প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছে ইয়ের ক্ষেত্রে, ট্রান্সশিপমেন্টের শুরু করে অন্যান্য ব্যবসার ক্ষেত্রে, যেমন ধরেন ওই পণ্য এই বন্দর দিয়ে নিতে পারবে না, ওই পণ্য যে সমুদ্র দিয়ে যেতে হবে, সেই পণ্য অমুক দিয়ে যেতে হবে, এই বিভিন্ন রকম যে প্রতিবন্ধকতাগুলো বা ট্রান্সশিপমেন্টের প্রতিবন্ধক যেগুলো তৈরি করেছে ভারত 24-এর পরে ইউনিট সরকারের সাথে বাধানুবাদের কারণে, সেগুলো প্রত্যাহার হলো 1 নম্বর ইস্যু। 2 নম্বর ইস্যু বাংলাদেশের পানির ব্যাপারগুলো আলোচনায় নিয়ে আসা। 3 নম্বর ইস্যু হলো ভারতের একটা ট্রান্সমিশন লাইন, এটা কোনো একটা ইয়ে থেকে তিস্তা আছে না, তিস্তার একটা মানে শাখা নদী থেকে উৎপাদিত ওই শাখা নদীগুলোতে বাঁধ দিয়ে করা কি বলে বিদ্যুৎ উৎপাদন করে, সেই বিদ্যুৎ ওইখানকার যে ট্রান্সমিশন লাইন আছে, সেই ট্রান্সমিশন লাইন দিয়ে বাংলাদেশের দিয়ে ওই কি বলে চিকেন নেকের পাশ দিয়ে বাংলাদেশের উপর দিয়ে সে 7 সিস্টার পৌঁছানোর একটা ট্রান্সমিশন লাইন, বিশাল ট্রান্সমিশন লাইন, এইটার ব্যাপারে আলোচনা হবে। সো এখানে শুধুমাত্র বাংলাদেশের দেয়ার বা নেয়ার, বাংলাদেশের পাওয়ার বিষয়ের সাথে ভারতীয় পাওয়ার বিষয়ও কিন্তু এখানে আছে। সো আলোচনা কিন্তু এগুলো হচ্ছে, এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে আপনি বিভিন্ন নোট বিনিময়ের মধ্যে দিয়ে আপনি কিন্তু এই প্রায় 10টা-15টা আলোচনার বিষয়বস্তু কিন্তু ওখানে ঠিক করা হচ্ছে। সে এখন প্রধানমন্ত্রীর আলোচনা কি 10টা-15টা হবে না, প্রধানমন্ত্রীর আলোচনা হবে মেইন কোর কয়েকটা, বাকিগুলো কর্মকর্তা দেবে হবে। তো এখানে মূল আলোচ্য সূচিগুলো ঠিক করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করতেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় মানে মোটামুটি এই জায়গাগুলো গুছিয়ে এনেছে বলে দাবি করেছে। থ্যাংক ইউ। তার মানে একটা জট খুলছে প্রধানমন্ত্রী, যেহেতু আগামী মাসে ফার্স্ট উইকেই মনে হচ্ছে, 8 তারিখের আগে গেলে তো ফার্স্ট উইকেই যেতে হবে, যাচ্ছেন, এবং মূল আলোচ্য বিষয়গুলো মোটামুটি একটা পাওয়া গেল আপনার কাছ থেকে, যে ব্যবসা বাণিজ্য, আমাদের বন্দর তো বন্ধই, আমরা তো মুম্বাই হয়ে যেটা আমরা করতাম সেগুলো তো বন্ধ, ওই যে মুম্বাই হয়ে আমরা এয়ারে যেগুলা কার্গো ব্যবহার করা হতো সেগুলো, ট্রান্সশিপমেন্ট, এগুলো তো বন্ধ করে দিয়েছিল 24-এর। তারপর ভুটানের সঙ্গে যে আমাদের, নেপালের সঙ্গে যে আমাদের বিজনেস আছে ফ্রি ওইটাও তো বন্ধ এই 24-এর পরে ইউনিট সরকারের সময় থেকে। তো আশা করি এগুলোর একটা পথ খুলবে, রুদ্ধদ্বার। এটা হলো আমি এখন বলি ওই ফরেন মিনিস্ট্রির যে হিসাব লিস্ট্রিটা আছে, সেই লিস্ট্রিটাতে আছে যেটা কি পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ ইন্ডিয়া বাইলেটারাল ইস্যুসের যে বিষয়গুলো আসতেছে, সেটা আমি এখন আপনাকে বলতে চাই। ট্রান্সমিশন লাইন অফ 765 kV অফ কাটিহার পার্বতীপুর বরানগর, এই কেবি লাইনটার কথা আছে। আলোচনায় আছে রামপাল আদানি কোল ফায়ার্ড পাওয়ার প্ল্যান্ট নিয়ে, আলোচনায় আছে হলো নেপাল এবং ভুটান থেকে হাইড্রো পাওয়ার এবং পাওয়ার ইম্পোর্ট করা নিয়ে। তারপর বিআইএফ PCL নামে যে প্রতিষ্ঠান আমাদের আছে, সেটা সোলার পাওয়ার প্রজেক্টের আন্ডারে, এইটার আন্ডারে সোলার পাওয়ার প্রজেক্ট ডেভেলপমেন্ট, পাওয়ার কানেক্টিভিটি উইথ ইন্ডিয়া, তারপর পাওয়ার সেক্টর কোঅপারেশন, বাইলেটারাল পাওয়ার মেকানিজম তৈরি করা। পাওয়ার নিয়ে যে জিনিসগুলো আছে, এটা মানে অনেক মানে ইস্যুস রিলেটেড টু পাওয়ার পারচেস ফ্রম ইন্ডিয়া, ট্রান্সমিশন লাইন 765 kV অফ কাটিহার পার্বতীপুর বরানগর, রামপাল
আদানি কোল ফায়ার্ড পাওয়ার প্ল্যান্ট, তারপর আলোচনা আছে ইম্পোর্ট অফ পাওয়ার হাইড্রো পাওয়ার ফ্রম নেপাল অ্যান্ড ভুটান, এটার ব্যাপারে যে ভারত যে করিডোরটা দেয় সেই করিডোর, তারপর ডেভেলপমেন্ট অফ সোলার পাওয়ার প্রজেক্ট আন্ডার BIFPCL বাংলাদেশের, তারপর হলো পাওয়ার কানেক্টিভিটি উইথ ইন্ডিয়া আরেকটা, bilateral mechanism meetings on power sector cooperation, এইসব তারপর আছে হলো আরো কি যে আছে, মানে অনেক কিছু মধ্যে এই পাওয়ার নিয়ে কিন্তু এই জিনিসটা আছে। মূল আলোচনা হলো পাওয়ার, বাংলাদেশ জ্বালানি পাওয়ার বিষয়টা। আরেকটা হলো এটার সাথে আছে বাংলাদেশের যে ডিজেল যে বাংলাদেশ 5,000 টন করে যে বাংলাদেশ প্রতিদিন পায়, সেটার পরিমাণ বৃদ্ধি করার বিষয়টা আছে। সো এখানে পাওয়ার, প্রথম হলো ট্রেড, দেন বাংলাদেশের পাওয়ার দেন বাংলাদেশ এইটার বিনিময়ে ভারতকেও যে কাটিহার থেকে যে এটা হলো তিস্তা নদীর এখানে একজন লিখছেন ইতার উপনদী নীলফামারী হয়ে ভারতের 7 সিস্টারে গেছে। এই তো ওইটা আমি কোনো একটা নদী আমি জানি না, মানে উনি একজন লিখছেন আপনার কথা শুনে তিস্তার উপনদী, দুইটা নদীর উপরে বিভিন্ন হাইড্রো করে তারা এই উৎপাদনটা করবে এবং ওখানে নিয়ে যাবে, সেটা বাংলাদেশের ব্যবহার করে। এইটা হলো ভারত বাংলাদেশের কাছে চাচ্ছে এইটা, আর বাংলাদেশকে দেওয়ার জন্য অনেক কিছু কিন্তু এখানে লিস্টে আছে। সো এটা হলো ফরেন মিনিস্ট্রির কিন্তু এইটা আছে। সো আলোচনা কিন্তু আগাচ্ছে। আমি যে জিনিসটা আপনাদেরকে সবসময় বলার চেষ্টা করেছি যে আমরা অনেক কিছু আমাদের কাছে পরিষ্কার না, কিন্তু এগুলো তো লিক হচ্ছে আস্তে আস্তে লিক হয়তো। আপনারা এই জিনিসগুলো আমরা সামনে আনি না, যে আমরা সারাক্ষণ ব্যস্ত আছি যে খাদি লিয়া, আমরা সারাক্ষণ ব্যস্ত আছি শেখ হাসিনা বক্তৃতা দিচ্ছে, এই জন্য বিষয়টা কিন্তু এই জায়গায় না। বাংলাদেশ এখন পর্যন্ত তার আলোচ্য সূচি ফিক্স করতে পারে নাই। বাংলাদেশ এখন ভারত দুই পক্ষ মিলে এখন পর্যন্ত তাদের আলোচ্য সূচির জায়গায় একমত হয় নাই কোন বিষয়ে আলোচনা করবে, এটা একমত হয় নাই। এই যে কথাগুলি, যে পাওয়ার নিয়ে যে কথাগুলি বলছি, তার মধ্যে এই যে ভারতের যে প্রজেক্টটা নিয়ে কিন্তু এখনো ফিক্স হয়নি, ফাইনাল হয়নি। এটা ফাইনাল হয়নি, এই ফাইনাল কেন করা যাচ্ছে না এইটা নিয়ে কিন্তু এখন এটা চলে। আমি এক্স্যাক্টলি এই প্রজেক্টটা সম্পর্কে আমার ডিটেল ধারণা নেই বলে আমি বলতে পারছি না, বাট দ্যাট ইজ সামথিং। এই প্রজেক্টের মধ্যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে আলোচনার মধ্যে কোথাও একটা ঝামেলা আছে। আদানির এই যে রামপাল নিয়ে কোনো একটা ঝামেলা আছে, যে এইগুলো সলিউশনের জন্য। এগুলো কিন্তু ফাইনাল হয়নি, যেগুলো ফাইনাল হয়নি সেগুলো ফাইনাল করার জন্য কিন্তু এই সময়টা নিচ্ছে। অথচ মুখে বলা হচ্ছে যে আমরা হাসিনার জন্য যাব না, আমাদের সহজ শর্ত অমুক। আসলে সহজ শর্ত না, সময় নিচ্ছে, দে টেকিং টাইম। আমরা বাংলাদেশ এবং ভারতের পত্রপত্রিকাগুলো যদি আপনি দেখেন, কোনো পত্রপত্রিকা কিন্তু এইসব ইঙ্গিতগুলো দিয়েছে, আলোচনা কিন্তু চলছে। আপনি জয়সওয়ালের বক্তব্য যদি দেখেন, জয়সওয়ালের বক্তব্যের মধ্যে কিন্তু আছে আলোচনা চলতেছে। আপনি যেন দীনেশ ত্রিবেদী বলছেন যে আমরা যত দ্রুত সম্ভব, মানে যেই দিন আমরা শর্ত দিচ্ছি তার 2 দিন পরে উনি আয়ারল্যান্ডের কনসাল জেনারেলের ডিনারের মধ্যে বসে উনি বলছেন যে যত দ্রুত সম্ভব হয়, এটা যত দ্রুতটা হলো ওই যে আপনার আলোচ্য সূচি ফিক্স করা সম্ভব হয়নি। বিশেষ করে আমাদের পানি বন্টনের ব্যাপারে যে আলোচ্য সূচিটা, সেটা কিন্তু ফিক্স করা যায়নি এখন পর্যন্ত। গ্যাঞ্জেসের যে এক্সপার্ট ওপিনিয়ন, গ্যাঞ্জেস গঙ্গা চুক্তির ব্যাপারে যে এক্সপার্ট ওপিনিয়ন গুলো কিন্তু এখনো অ্যাকুমুলেট করা যায়নি। এই আলোচনাগুলো কনসালটেশন কমিটি, এক্সপার্ট কমিটি, ওরা কিন্তু বৈঠক করতেছে। এই কি বলে বিদ্যুতের এই বিষয়গুলো নিয়ে কিন্তু 2টা লেভেলে বৈঠক হচ্ছে। একটা হলো, আমি কিন্তু আপনাকে অনেক ডিটেল দিচ্ছি, কিন্তু আমি হয়তো স্পেসিফিক 2টা লেভেলে বৈঠক দিচ্ছি। একটা হলো পলিসি লেভেলে, আরেকটা হলো এক্সপার্ট লেভেলে। এক্সপার্ট মানে আপনি লেভেল হলো যারা কারিগরি বিষয়গুলো দেখেন, সেই লেভেলে কিন্তু বৈঠকগুলো হচ্ছে, এই বৈঠকগুলো চলতেছে। আবার এক্সপার্ট লেভেলে কিন্তু আলোচনাগুলো হচ্ছে যে এই, এবং 2টা কারিগরি এবং এক্সপার্ট লেভেল যখন ঠিক হবে, আদানির রামপালের কোল যে সমস্যাগুলো আছে সেগুলোর ব্যাপারে অন্যান্য এই 2টা লেভেলে যে বৈঠকগুলো ফাইনাল হওয়ার পরে, সে না আপনি তারেক রহমান কি নিয়ে যাবেন। উনি যেমন ঝুলিতে করে কিছু নিয়ে যেতে হবে ভারতকে দেওয়ার জন্য, তেমনি ঝুলিতে করে কিছু আনার জন্য তো ওনাকে ঠিক করে নিয়ে যেতে হবে, আমি ঝুলিতে করে এটা আনবো। তো ঝুলিতে করে কোনটা দিবেন, কোনটা আনবেন, এটা কিন্তু আগে ফিক্স হতে পারে। 2 নেতার বৈঠকে এইসব ফাইনাল হয় না, ফাইনাল হয় নীতিগতভাবে কিন্তু আগে, তারপরে 2 নেতার মধ্যে আলোচনা হয়, এটা প্রকাশ হয়। 2 নেতার মধ্যে কিন্তু যে কোনো মিটিংয়ের কিন্তু 2 নেতা কোনো ক্ষেত্রে যখন জটিলতা থাকে, তখন 2 নেতা এটা ব্রেক থ্রু করতে পারে, ভেঙে ফেলতে পারবে, এটা ঠিকঠাক করে ফেলতে পারে, সেটা অন্য জিনিস। কিন্তু এখানে কিন্তু আসল জিনিস যেটা নিয়ে আপনার ব্রেক থ্রুটা হবে, যেখানে নিয়ে 2 নেতা দরকার হলে কোনো না কোনো ছাড় দিবে একে অপরকে। আগে তো সাবজেক্ট ঠিক হতে হবে, তারপর তো ছাড় দেওয়ার প্রশ্ন আসবে। কারণ এখানে কিন্তু খেয়াল করে দেখেন, এখানে কিন্তু ছাড়ের প্রশ্ন। আপনি বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে একটা ট্রান্সমিশন লাইন নেবেন কয়েক 100 কিলোমিটার লম্বা, ইট ইজ এ হিউজ থিং। অ্যাট দ্য সেম টাইম আপনি
রামপালের কোল ফায়ার যে প্রজেক্ট আছে সেখানে কি প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমগুলো টেকনিক্যাল প্রবলেম, সেই টেকনিক্যাল প্রবলেমগুলো আপনাকে ইয়েতে পলিসি লেভেলের প্রবলেমগুলো সলভ করতে। এখানে নিশ্চয়ই ধর আমদানি রপ্তানি অমুক তমুক ইম্পোর্টের অনেক এক্সপোর্টের অনেক কিছু ঝামেলা আছে। তারপরে এট দ্য সেম টাইম দেখেন যেটা নেপাল এবং ভুটান থেকে বাংলাদেশের, এর কিন্তু শেখ হাসিনা আমলের প্রজেক্ট, যেটা এখন আবার যদি বলতে হয় এটা কিন্তু অনেক বড় প্রজেক্ট, যে প্রজেক্টটা আমি আজকে কালকে আপনার এখানে বলতে পারিনি, ভুলে গেছি। শেখ হাসিনার আমলের কিন্তু একটা বিশাল প্রজেক্ট আছে ভারত এবং নেপাল এবং ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানি করার। কারণ ওখানে 80,000 মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদন করা সম্ভব নেপাল এবং ভুটান যে যে সুযোগগুলো আছে সেখান থেকে, সেখানে বাংলাদেশ ইনভেস্ট করে কিভাবে আনতে হবে সেটার জন্য কিন্তু ভারতকে দরকার। কেন ভারতকে দরকার? ভারতের মধ্য দিয়ে কিন্তু আপনি ট্রান্সমিশন লাইনটা আনতে হবে। সো ভারতের মধ্য দিয়ে যখন ট্রান্সমিশন, ভুটান থেকে বা নেপাল থেকে যখন ভারত, তো ভারতের পারমিশন লাগে। অলরেডি ভারত একটা পারমিশন আমাদের ছিল, শেখ হাসিনা আমলে, ইউনূস আমলে গিরিঙ্গি বাঁধানোর পরে ওরা কিন্তু এটা বন্ধ করে রেখে দিয়েছে। তো এইগুলো ছুটাইতে হলে তো আগে নীতিগত সিদ্ধান্ত দিতে হবে, কারিগরি সিদ্ধান্ত দিতে হবে। সে কারিগরি এবং নীতিগত সিদ্ধান্তের পর আপনার পলিসি লেভেলে টপেরা আলোচনা করবে। আগে তো আপনার টপ পর্যন্ত যেতে হলে আপনার প্রস্তুতি লাগবে, সেই প্রস্তুতিটা বাংলাদেশের ছিল না, সেটা চলছে। এবং ভারতের পক্ষ থেকেও কিন্তু ভারত কি করবে সেটা ভারতটা ঠিক করছে কিনা সেটা ভারত বলতে পারবে। আমার ধারণা ভারত রেডি, ভারত পলিসিগত রেডি বলেই তো সারাক্ষণ চাচ্ছে যে তারেক রহমান যান না কেন। আর তারেক রহমানের গভর্নমেন্ট থেকে কিন্তু এখন পর্যন্ত প্রস্তুত না আসলে তারা কি করবেন, কি চাইবে, কি দেবে, এই জন্য ডিলে হচ্ছে। আর আমরা এখানে বসে বসে সবাই হাদি হত্যাকারী, আমরা বসে বসে শেখ হাসিনা, যেটা বলা হচ্ছে সেটাই তো আমরা আলোচনা করছি। 5ই আগস্ট শেখ হাসিনা কেন, আর শেখ হাসিনা 5ই আগস্ট শেখ হাসিনাকে ফেরত দিলে এনভায়রনমেন্ট হবে। আর ফেরত দেওয়া আমাদের সরকার খুব ভালো জানে শেখ হাসিনাকে কোনোভাবে ভারত ফেরত দিতে পারবে না। এটা আমি বহুবার আলোচনা করছি। ভারতের একটা সরকার, এটা সর্বদলীয় সিদ্ধান্ত, পার্লামেন্টারি সিদ্ধান্ত, একজন গেস্টকে অ্যারেস্ট করা, কত রকম এর মধ্যে শেখ হাসিনা তার ফেরত দিতে পারে না। কিন্তু বাংলাদেশ কেন এগুলো বলতেছে? কারণ বাংলাদেশ প্রস্তুত না, বা এন্ড লাইন বাংলাদেশ এখন পর্যন্ত প্রস্তুত না। তো আশা করছে যে জাতিসংঘ সাধারণ পরিষদের আগে তারা প্রস্তুত করতে পারবে। থ্যাংক ইউ। অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেল, আসলে কি কি বিষয় আলোচনা হবে মোটামুটি ইন ডিটেল জানা গেল, এবং আশা করা যায় যে একটা ফলপ্রসূ একটা সফর হবে। বাংলাদেশের স্বার্থ এখানে খুব বেশি, ভারতের স্বার্থ তো অবশ্যই আছে। ফল এবং প্রসূ দুইটা আমি জানি না, ফল প্রসব করবে কিনা আমি বলতে পারি না, সেটা তো আমরা কেউই জানি না। আমরা আশা করি, আপনি এরকম আশা করা, আমার আশাবাদ কোন রিপোর্টারের মধ্যে থাকে না। রিপোর্টার তথ্যের নিবিড় না। আমি একজন সাবেক রিপোর্টার হিসেবে আপনার কাছে আমি ফল প্রসব করার চিন্তা ভাবনা আমার মাথা নেই, কিন্তু আদৌ ফলটা হবে কিনা, কনসিভ করতেছে কিনা সেটা হলো ব্যাপার। প্রসব পরে প্রশ্ন। ওকে, আশা করি আর কি যে আগে হোক, সেটা আশা করতে পারেন। আমি ওই সফরটা হোক, সেটা আমি মনা পাগলাও না যে আমি মনে মনে মন কলা খাবো, আমি এটা পারবো না। না মানে আমি বলছি সফরটা হোক, সেটাই তো মানে প্রত্যাশিত আগে যে সফরটা হোক, আশা করি হবে। যাক, আমরা অনেক ইনফরমেশন পেলাম, দর্শকরা অনেক জানলেন, ইনফরমেশন আমরা জানাতে পারলাম সাইফুল ভাই কল্যাণে। এই বিদ্যুৎ ট্রান্সমিশন ইনফ্রাস্ট্রাকচার আওয়ামী লীগ আমলো ভারত চেয়েছিল, কিন্তু হাসিনা সরকার এই লাইন থেকে 1000 মেগাওয়াট বিদ্যুৎ আর ভুটান থেকে বিদ্যুৎ সঞ্চালন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার সুযোগ চেয়েছিল। হ্যাঁ, এটা তো দেখেন, এই যে আসছে তথ্য, এখন যখন এসে তখন এই যে অনেকেই জানেন, আপনারা এখানে অনেকেই আছেন কিন্তু জানেন। আমরা কিন্তু মানে আমি কিন্তু অত এই সেক্টরে তো আমি কাজ করি না, আমি জ্বালানি সেক্টরে রেয়ারলি কাজ করছি, বাট জ্বালানি ইকোনমি নিয়ে কাজ করছি, কিন্তু এই পুরো সেক্টর সময় কিন্তু আমি ওই ইয়েটা পাওয়ার পরে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই এগুলো পাওয়ার পরে, যে আরো কতগুলি এজেন্ট আছে, গ্যাঞ্জেসের পানি মন্ত্রণালয়ের কিন্তু একটা আছে, এটা কিন্তু টোটালটাই আসলে গ্যাঞ্জেস এন্ড তিস্তা, ঠিক আছে, গ্যাঞ্জেস তিস্তা এটা কিন্তু আছে, ব্রহ্মপুত্র, এগুলো কিন্তু আছে কিন্তু আলোচনায়। এটা কিন্তু পানি মন্ত্রণালয়টা, আমি যেটা এখন বললাম পানি মন্ত্রণালয়টা কিন্তু 3টা, সেটা কিন্তু এই ওই ইয়ের মধ্যে আছে, যে পানি মন্ত্রণালয় থেকে 3টা, বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটা ইয়ে আছে, ফরেন মিনিস্ট্রির একটা নোট আছে, সেখানে আছে বাণিজ্য মন্ত্রণালয় কি চায়। এগুলো পড়তে গেলে আজকে শুধুমাত্র জ্বালানিটা পড়লাম, বা এগুলো পড়তে গেলে এগুলো কেউ আমি বুঝি না কি সব ল্যাঙ্গুয়েজ আর কি। এটা হোম মিনিস্ট্রি আছে, বর্ডার কিলিং, হ্যাঁ অনেক, আমি হোমটা পাই না, আমি 3টা দেখছি না, বললাম এগুলো তো সবই আছে, সবই তো উঠবে, কিন্তু ঘটনাটা হলো রেডি হয় নাই বইলেই তো আমরা আসলে পিছাই আছি।